বলবো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে বিশেষ একজন ব্যক্তিত্ব আছেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট। তিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, সেক্টর 2 তে তিনি যুদ্ধ করেছেন, ক্র্যাক প্লাটুনেরও একজন সদস্য ছিলেন। তিনি ঢাকাতে বীর দর্পে তিনি 71-এ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, শহীদ পরিবারের সদস্য। এবং তিনার আরো অনেকগুলো পরিচয় আছে, আসলে আমরা এতগুলো পরিচয়ে যাচ্ছি না। আমাদের সাথে যিনি আছেন ইশতিয়াক আজিজ উলফাত ভাই, আমরা উলফাত ভাই হিসেবেই ওনাকে জানি। উলফাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। উলফাত ভাইয়ের আরো একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর শরীফুল ইসলাম ডালিম ভাই। ওনার একজন অনুসারী, অত্যন্ত পছন্দের একজন মানুষ উনি। তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করব, সেই বিষয় নিয়ে আলাপের শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে, উলফাত ভাই, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন, এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন। বর্তমান সরকার, আপনারা নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে, এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল 15 বছর ভারত শাসন করেছে। আপনি মনে প্রাণে, আপনার রক্তের ভিতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য, সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা? আসসালামু আলাইকুম। আপনার সব দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে, ভেরি সিরিয়াসলি। তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আনকোট 71-এর 16 ডিসেম্বর, কিন্তু 16 ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যেই কার্যক্রম ভারত চালিয়েছে, ওটা প্রমাণ হয়ে গেছে ওই রেসকোর্সের সারেন্ডার সেরিমনির থেকে। খুব চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে, এবং সেই হেলিকপ্টারে ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর ছিল শেখ কামাল। তো দে হ্যাড প্ল্যান টু শুট ইট ডাউন। তো গুলি মেরেছিল, কিন্তু খুব বেশি একটা আঘাত করতে পারেনি, কোনো মতে তারা সিলেটে ল্যান্ড করেছিল। তো সেদিন থেকেই 16 ডিসেম্বর এবং তার আগের থেকেই সবকিছু তাদের প্ল্যানে প্রোগ্রামে ছিল, কিন্তু 16 ডিসেম্বর এটা এক্সপোজড হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে তাদের সাবজেক্ট হিসেবে, নট অ্যাজ ফ্রেন্ডস, নট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তারা একটা তাদের কন্ট্রোলের মধ্যে রাখবে। তো এই যে বিডিআর কিলিংটা ঘটলো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে, আমি একটু এর আগে যাব, আমি কলকাতায় ছিলাম 2008-এ। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে। তা আমি একটু অবাকই হলাম, কারা এরা, বলে সরকারের পক্ষ থেকে। তা আমি আরো অবাক হলাম, তো বললাম যে আমি তো ভাই সরকারের লোক না, আর আমি তো সরকারের সাথে আমার কোনো কাজও নেই। বলে কিনা আপনি একটু বিস্তারে আসেন। তো আমি রিসেপশনে গেলাম, গিয়ে ওদের সাথে বসলাম, দেখলাম 5 জন লোক। তো ওর সাথে সাথে সবাই পরিচয় দিলেন। They were at that time working for RAW. তা আমাকে বললেন যে সরকার মানে বাংলাদেশ সরকার উলফাত ভাই, নাকি ভারত সরকারের লোক? না, ভারত সরকারের, একজন এয়ারফোর্সের, 2 জন পুলিশের আর 2 জন গভর্নমেন্টের, হ্যাঁ, আমলা। এই 5 জন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করলো। যে আমাকে বললো যে আপনি ওরকম ইশতিয়াক আজিজ উলফাত, আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারম্যান, আপনি আপনার সাহায্য আমরা চাই, আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই। তা আমি বললাম যে কি ব্যাপারে ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না।
তখন তারা বললো যে দে রিপ্রেজেন্ট র। আমি একটু ধাক্কাই খেলাম, আমি র আমাকে ইয়ে করবে কেন? তো বললো যে এবার আমরা বাংলাদেশ সরকারকে বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। তো আপনি তো কোলাবোরেটর দেখতে চান ৭১-এর, যদি তাই চান, একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, একজন শহীদ আপনার ভাই, যার সাথে আমরাও যুদ্ধ করেছি ৭১-এ, তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন। তাহলে আমার মতো একটা লোক কিভাবে সাহায্য করবে? বলে দিচ্ছি না, আপনি করতে পারবেন, আমরা বুঝিয়ে দেব। আমরা আপনাকে একটা সংগঠন করব সেক্টর কমান্ডার্স ফোরাম নামে, সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন। আপনার সাথে একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেবো, আর আপনাকে আপনার অ্যাকাউন্টে 20 কোটি টাকা দিয়ে দেব, এবং আপনার যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা আপনাকে সব সাহায্য করব। এবং আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, অ্যাম্বাসেডর হতে চান, আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ভাই শহীদ আশফাক হোসেন, আমার বীরুত্তম, সে 22-23 বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিন গানের বুলেট নিয়ে সে পড়েছিল নদীর পাড়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে। আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান আর্মি, অমানসিক। তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত, আমার অর্জিত স্বাধীনতা, আমার স্বাধীন দেশ, আর আমি তাদের কাছ থেকে, তাদের কৃপায়, তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব। তো যাই হোক, আমার এটার থেকে বেরোতে হবে। আমি তাদের কাছে বললাম যে আমি কথা দিতে পারছি না, আমার সাথীদের সাথে কথা বলতে হবে, তো আমি সামনের মাসে আপনাদের সাথে কথা বলবো। আই জাস্ট ওয়ান্ট টু গেট আউট অফ দ্যাট। এনিওয়ে বললো যে ঠিক আছে, তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে, আমরা একজনকে দিল্লি থেকে আনবো, আপনি কবে ফেরত যাবেন? তো আমি যাচ্ছিলাম তখন বোম্বেতে, একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই, তার চিকিৎসার জন্য। তাই আমি বললাম যে আমি 15 তারিখে ফিরবো, 16 তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাবো। তো আমি বলে আমাদের কাছে সাহায্য নেন, টাকা পয়সা নেন, এডমিশন, আমার কিচ্ছু দরকার নেই। আমার গরিবের হালে আমার 3টা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি, আমি তাজমহল যাব, আমি আজমের শরীফ যাবো, এখানে সব জায়গায় আমাদের বাংলা আছে, আমাদের গাড়ি আছে, আপনি আমাদের কিচ্ছু নেবো না এখন। তো আমি এর পরবর্তীতে আপনার কাছে সবকিছু নেবো। তো আমি 16 তারিখে আমার ফেরত আসার কথা, আমি হোটেলে গিয়ে বললাম যে আমি একদিন আগে ফেরত যাবো, ফিরে এসে আমি একদিন আগে ফেরত যাবো, তো টাকা পয়সা সব জিনিস ক্লিয়ার করে। তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে যে উনি আগে চলে যাচ্ছেন। আমার কাছে ফোন কল আসলো, তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাঁটি করছি সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো বললো যে আপনি একটু আপনার হোটেলে আসেন, একটু কথা আছে আপনার সাথে। তো আমি ওদেরকে বললাম যে তোমরা উইন্ডো শপিং করতে থাকো, আর আমি গিয়ে একটু আসি। নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম আমরা। তো গেলাম, যাওয়ার পর উনি বললেন যে আপনি তো আমাদেরকে বলেন নাই আপনি কালকে চলে যাচ্ছেন। হ্যাঁ, তো এনিওয়ে উনি দিল্লি থেকে আসছেন, আপনি একটু কথা বলেন ওনার সাথে। আমি কথা বললাম যে আমি কবে আসবো, উনি দেখলাম আমি আসবো না, ওনারা আসবেন। তাই বললাম যে ভাই রয়্যাল লোকজন নিয়ে কোথায় ঢাকায় বসবো আমি, আর তাছাড়া আমার তো আসার ইচ্ছা নাই, আমার তো এটা কিছু করার ইচ্ছা নেই। আমি সব ওনাদের সাথে কথাবার্তা বলে আমি তারপরের দিন আমি চলে আসলাম। আমি তারপরে 3-4 মাস আমি কোনো ফোন ধরি না, অচেনা ফোন তো ধরি না, আর ইন্ডিয়ার ফোন তো ধরি না, এবং বিদেশি ফোন আমি ধরি না। এর ঠিক 1 বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, আমি বসে আছি, তো ফোন আসলো, বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি, প্রায় বছরখানেক পর। 26শে ফেব্রুয়ারি 2009, বিডিআর কিলিং হয়েছে 25শে ফেব্রুয়ারি। ফোন করে ধরছি, বলে কি যে ভাই আমি অমুক, দাদা আমি অমুক, আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি। আমি বললাম আপনি লন্ডনে কেমন করে, কোথায়? বলে যে আমাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য, আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে। আমি ভাই কপালে ছিল না আমার, এখন কি করবো, আমি হয়নি। বলে না আমি সেই জন্য ফোন করি নাই, তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে,
এই যে বিডিআর কিলিং হলো কালকে, এটা সম্বন্ধে আপনি ইনফরমেশন নেন। সবাই যে আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা নাকি ভারত করিয়েছে। ঠিক 24 ঘন্টা পার হয়নি, সে আমার কাছে বলছে যে এটা সে তার খবর পেয়েছে যে ভারত করিয়েছে। তা আমি বললাম যে আমি কেমন করে আপনাদেরকে খবর দেবো, আমি ইন্টেলিজেন্স লোক না, আমি আর্মির লোক না। বলি না ভাই, আপনি পারবেন, ইচ্ছা করলেই আপনি তো করেন, আমি কালকে আপনাকে আবার ফোন করব বলে বিদায় নিল। আমি ভাবতে লাগলাম যে আজকে 1 বছর পর এই ঘটনা স্টিল গোয়িং অন বিডিআর পিলখানায়। আমাকে ফোন করলো, সে ওই ঠাকুর ঘরে কে কলা খায় না, ওই রকম একটা সিচুয়েশন। সে আমাকে স্মরণ করিয়ে দিল যে দেখো আমরা কি করতে পারি, আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি। তো যাই হোক, এই বিডিআর কিলিংটার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটা বিরাট আঘাত, একটা, বিকজ ওরা খুব মেটিকুলাসলি প্ল্যান করে এই বিডিআর কিলিংটা করিয়েছে। কারণ তারা দেখেছে যে একটা আর্মি, সেনাবাহিনী যখন পেট্রিয়টিক থাকে, which is their duty, which their promise to serve the country and the people, যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না। কাজেই ওই জায়গাটায়, সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে। যত আমাদের সাহসী অফিসার হ্যাঁ কার্যক্রম করেছে ওই পর্যন্ত 75 পর্যন্ত, ওদের সবাইকে ওই 2071 পর থেকে 2009 পর্যন্ত তাদের সবাইকে ওই দরবার হলে এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে দিয়ে এই জিনিসটা করো। কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভসরা কাজ করেছে। সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে, ওয়ান এন্ড অনলি ফ্লাইট, সেটা ঢাকা থেকে দুবাই পর্যন্ত, এবং সেখানে 40 জন লোক যায়। এবং এদের মধ্যে এই ব্ল্যাক ক্যাটরা যারা কাজ করেছে সেদিনকার, বিডিআর ড্রেস পরে, ড্রেস রেখে তারা একটা গাড়িতে উঠে, বা কেউ কেউ বলে, আর্মি অফিসাররা এখনো বলছে যে 8টা অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায়, সেখান থেকে এয়ারপোর্টে যায়। দিস ওয়াজ আ প্ল্যান and meticulously carried out by র। আর এদেরকে হেল্প করেছে কারা? এদেরকে হেল্প করেছে আমাদের তখনকার আওয়ামী লীগের আজম, তালেক সিদ্দিকিরা, মির্জা আজমরা, জাহাঙ্গীর কবির নানকরা, ফজলে নূর তপস্যা, তখনকার হোম মিনিস্টার সাহারা খাতুন, এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা, আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের। এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত, এই গত এতগুলা বছর তারা ডাইনে বায়ে তাকায় নাই, তারা তাদের মতন করে নির্বাচন করেছে, তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। কাজেই এটার বিচার এটা হতেই হবে। যখন এই আমাদের বিএনপির লম্বা 17 বছরের আমাদের যে আন্দোলন, আমাদের যে তাদের সাথে একটা বোঝাপড়া,